অনার্স পদার্থবিজ্ঞান সেশন 2024-25 জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছো পদার্থবিজ্ঞানে তাদের জন্য কিন্তু অনলাইনে পেইড কোর্স চলমান আছে। অনেকেই ভর্তি হয়েছে, অনেকেই ভর্তি হচ্ছে। এবং এটাও বলে রাখি, অনেকে ভর্তি হবে কখন, যখন ফর্ম ফিল আপের ডেট দিবে কিংবা ইন কোর্সের ডেট দিবে। হ্যাঁ, কিন্তু আসলে কি উচিত, শুরু থেকেই শুরু করা উচিত। যাই হোক, আতিক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিওটি দেখছো, একই সাথে তাদেরকে তাদের সবাইকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবো, আবারও বলবো। আজকে আমার আয়োজনটা একটা ফ্রি ক্লাস নিয়ে। অনেকে বলে স্যার ফ্রি ক্লাস দেন, আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই লাইভ ক্লাসটাকেই কিন্তু ফ্রি ক্লাস হিসাবে এক্সপোজ করে দেই, এটা তোমরা ভালো করে জানো। তো এরকম একটা ক্লাস আজকে দিতে যাচ্ছি। তোমরা জানো এই প্রথম বর্ষের মেজর যে 3টি কোর্স আছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কোর্স হচ্ছে মেজর 3 বলে অনেকে, অথবা তাপগতিবিদ্যা ও বিকিরণ। তাপ তাপগতিবিদ্যা ও বিকিরণ। তোমরা ইদানিং বিভিন্ন ভাবে অনলাইন বা অফলাইনে কলেজে গিয়ে কিংবা অনলাইনে দেখতে পারতেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কিন্তু নানান পরিবর্তন ঘটেছে। তো আর কিন্তু উপায় নেই পড়াশোনা না করার। হ্যাঁ, মানে পড়াশোনা না করে পার হওয়ার কিন্তু কোনোই উপায় নেই। একে তো অ্যাটেন্ডেন্স, প্র্যাকটিক্যাল, তারপরে টিউটোরিয়াল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, অনেক কিছুই কিন্তু আসতেছে। তাই সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে কিন্তু তোমাকে রেগুলারলি করতে হবে। বিশেষ করে পদার্থবিজ্ঞানে এর কোনো ওয়ে নাই। তো এই কোর্সের একটি অধ্যায়ের নাম হচ্ছে, আমি কি বলবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এনট্রপি প্লাস এনট্রপি, একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নম্বর 4 না 5, যাই হোক। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এনট্রপি। ওকে, তো কোনো কোনো জায়গায় এনট্রপিটা আলাদা করে থাকে, একসাথে থাকা উচিত দ্বিতীয় সূত্রের সাথে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এনট্রপি এই কোর্সের একটি আমি ক্লাস নিতে যাচ্ছি। কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা প্রতিপাদন করো। আমি তোমাদের খাতা দেখি, এইবারও খাতা পেয়েছি। দেখা যায় কি যে আমি এ পর্যন্ত যতগুলো খাতা দেখেছি বেশিরভাগই কিন্তু ফেল, মানে জিরো দিতে হচ্ছে বেশিরভাগ প্রশ্নে। কেন? তোমরা এই প্রমাণগুলো লেখো কোথা থেকে লেখো রে বাবা, আমি জানি না। কোন গাইড কোন কি থেকে লেখো জানি না, বই থেকে তো লেখোই না, মূল বুক থেকে তো লেখোই না, যেগুলো মানে লেখকদের কবির পাবলিকেশন কিংবা এবি পাবলিকেশন কিংবা তিতাসতিন পাবলিকেশন, হঠাৎ যাই হোক না কেন। হ্যাঁ, তো এগুলো থেকেও তো কপি লেখো না, তাহলে কি একটা সাজেশন কিনে নিয়ে ওখান থেকে যে গাঁজাখড়ি অ্যান্সার গুলো থাকে সেইগুলোই মনে হয়, মানে যেগুলো তোমার লেখো সেগুলো মনে হয় সেগুলো কি ভুল থাকে, নাকি তোমরাই ভুল করে লেখো আমি জানি না। একদমই বাজে অবস্থা, একদমই বাজে অবস্থা। তো যাই হোক, এখানে একটা প্রশ্ন, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা প্রশ্ন, কার্নো ইঞ্জিনের দক্ষতার রাশিমালা কি রে বাবা। আমরা প্রশ্নটা যে পড়বো, কার্নো ইঞ্জিনের দক্ষতার রাশিমালা। ওকে, দক্ষতা। তাহলে একটা কার্নো ইঞ্জিন অঙ্কন করতে হবে। হ্যাঁ, কার্নো ইঞ্জিন অঙ্কন করতে হবে অবশ্যই। তো একটু অঙ্কন করি। তো কার্নো ইঞ্জিন আসলে কি অঙ্কন করবো, মানে পিভি লেখচিত্রের মাধ্যমে অঙ্কন করব আমরা। তো এই যে পিভি লেখচিত্র, গতানুগতিকভাবে উপরে পি দেওয়া হয়, নিচে ভি দেওয়া হয়। তো আসলে নিচে পি দেওয়াও যায়। তো যাই হোক, সেই দিকে আমরা না যাই, বাগবিতণ্ডায় না যাই, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে করে থাকি। অনার্সে কি করি আমরা, প্রতিপাদন ভিত্তিক পড়াশোনা। প্রতিপাদন ভিত্তিক কিন্তু অনার্সে কিন্তু ক্রিয়েটিভিটি নাই। ওকে, তবে অনার্স সেকেন্ডারি প্রশ্নে কিংবা অনার্স প্রত্যেকেরই প্রশ্নে কিন্তু এখন থেকে কিছুটা ক্রিয়েটিভিটি লক্ষণ করা যায়। কিরকম ক্রিয়েটিভিটি? না, সেটা আসলে তোমাদের জানাটিভিটি। কি জানাটিভিটি? মানে তোমাকে জানতে হবে প্রশ্নের অ্যান্সার, মানে মানে লাস্ট লাইন পর্যন্ত যে প্রশ্নের অ্যান্সার, এটা কিন্তু না। প্রতিপাদনের যে লাস্ট লাইন পর্যন্ত যেতে হবে, এটাও কিন্তু না। ওকে, মানে এর মধ্যেই কিন্তু, প্রতিপাদনের মধ্যেও কিন্তু একটা প্রতিপাদন আছে আর কি, যাকে বলা হয় বাক্স, মানে বাক্সের মধ্যে বাক্স। ওকে, ঠিক আছে। তো কার্নো ইঞ্জিন আমি এইরকম করে রেখা অঙ্কন করলাম, এটা সমষ্ণ রেখা। আর আরো দুইটা অঙ্কন করতেছি আমি, হচ্ছে রুদ্ধতাপ রেখা, এরকম কিছুটা খাড়া। ওকে, এই পয়েন্টে আমি বলতেছি P1 V1 T1, P2 V2 T1, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ওকে, কারণ এটা সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রিজন রিজন কার্ণ প্রত্যাবর্তী চক্র। এটা কি? কার্ণ প্রত্যাবর্তী চক্র। কার্ণ ইঞ্জিন একটি প্রত্যাবর্তী ইঞ্জিন বা প্রত্যাবর্তী চক্র। ওকে,
তো সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে একটা ইঞ্জিন স্টার্ট করলো P1 V1 T1 দিয়ে। আর P2 V2 T2 মানে কি? P2 V2 T1 সমষ্ণ প্রক্রিয়া, মানে তাপমাত্রা স্থির আছে কিন্তু চাপ এবং আয়তন পরিবর্তন ঘটেছে। এখানে সি বিন্দু দিলাম আমি, P2 V2 T2, রুদ্রতাপীয় সম্প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, BC রুদ্রতাপীয় প্রসারণ, জোরে প্রসারণ করে আর কি, চাকা বাস্ট হয়ে যায় এরকম। তো সেটা কি সবগুলো পরিবর্তন হবে। আবার এটা অবশ্যই ডি বিন্দু দিলাম আমি, তাহলে এখানে অবশ্যই আগে T2 হবে। কেন? সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ সংকোচনে তাপমাত্রা স্থির থাকবে। P3 P3, আর ডি থেকে এ দিতে হচ্ছে না, কারণ P3 থেকে P1, V3 থেকে V1, T2 থেকে T1 মিলে গেছে, রুদ্রতাপীয় প্রক্রিয়া সব চেঞ্জ হয়ে গেছে। 3 পরে যে 4 হবে এটা তো কোনো কথা না। আগের অবস্থা যদি ফিরে আসতে চায় তাহলে অবশ্যই সেটা P1 V1 T1 আসতে হবে, তাহলে এটা প্রত্যাগামী চক্র। ওকে, কল্পনা। তাহলে এই ইঞ্জিনের জন্য যে কৃতকাজের দক্ষতা, ইঞ্জিনের যে কোনো তাপ ইঞ্জিনের প্রথমে লাগবে আমাদের তাপ ইঞ্জিনের দক্ষতা, এটা কি W/Q1। একটু বাংলা লিখতে হয় রে বাবা, যে মনে করি কোনো তাপ ইঞ্জিন উৎস থেকে Q1 তাপ গ্রহণ করলো, Q2 তাপ গ্রাহককে বর্জন করলো, তাহলে দক্ষতা সমান সমান কাজ ভাগ গৃহীত তাপ। কাজ মানে Q1 মাইনাস Q2, আর এটা মানে হচ্ছে Q1। ক্লিয়ার? এটা তাপ ইঞ্জিনের, যে কোনো তাপ ইঞ্জিনের দক্ষতার রাশি মালা। ওকে, তো এখান থেকে কি করতেছি আমরা, সমহর বিশিষ্ট যদি করি 1 মাইনাস Q2 Q1। আচ্ছা, এটা থাকলো, এটা এটা দিলাম আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা কি কার্নো ইঞ্জিনের, সরি, তাপ ইঞ্জিনের দক্ষতার রাশিমালা Q2 Q1। ওকে, এখন আমার কাজ হবে কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা কি, কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা। ওকে, এর জন্য আমাকে আলাদা একটা স্লাইডে যেতে হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তখন কার্নো ইঞ্জিন 1 নং সমীকরণ গেল আমাদের। ওকে, পিকচারটা সরানো যায় কিনা একটু দেখছি। এখন আমাদের আসতেছে হচ্ছে, আমরা জানি, এখন আমাদের বিষয়টা আসবে হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালার জন্য কি কি জানতে হবে। এখন এই যে চিত্র ছিল, চিত্র ছিল, এই এই চিত্রটা আমি একটু দেখছি, এই চিত্রটা আসলে এটা সে নিতে পারতেছি, পারবো ক্লোন। দরকার নেই, আমি পরের পেজে দেখছি। ওকে, এই যে আমাদের ইঞ্জিনের যে চিত্র ছিল, এই চিত্রটা কিরকম ছিল, ABCD। ওকে, তো এখন আমাদের কাজ হবে কি, কাজের রাশিমালা কিছুটা, কাজের রাশিমালা বা তাপ গ্রহণ যে বর্জন হয় আর কি। এই চিত্রটা কি হচ্ছে, এই ইঞ্জিনটা উৎস থেকে কি তাপ গ্রহণ করতেছে Q1, আর গ্রাহককে দিয়ে দিচ্ছে Q2। তাপ গ্রহণ করতেছে উৎস থেকে আর বর্জন করতেছে কোথায়, হ্যাঁ, গ্রাহকে Q2। তো এই প্রক্রিয়ায় তাপের, এবি প্রক্রিয়ায় তাপের গ্রহণ হচ্ছে, সিডি পথে বা প্রক্রিয়ায় তাপের বর্জন হচ্ছে, বিসি ডিএ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো গ্রহণ বা বর্জন হচ্ছে না। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে এই যে এবি পথে গৃহীত তাপ কিউ বা কৃত কাজ, মানে যেহেতু তাপ গ্রহণের ফলে কৃত কাজ হয়, তাই তাপের গ্রহণ বর্জনও এক ধরনের কাজ কিন্তু, হ্যাঁ, কাজ আর তাপ কিন্তু পরস্পর সমানুপাতিক, কাজ আর তাপ কিন্তু পরস্পর সমানুপাতিক। তাহলে এবি পথে, সরি, এবি পথে
Q1 Q1 সমষ্ণবর্গের কৃতকাজের রাশিমালা ছিল nRT ln V2 বাই V1। সমষ্ণবর্গের কৃতকাজের রাশিমালা কি ছিল? n এক মোল যৌত গ্যাস, আর টি লন V2 V1 এরকম ছিল। আর এবি পথের ক্ষেত্রে তাপমাত্রা কত? T1। এখানে তাপমাত্রা কত ছিল? এখানেও P1 V1 T1 P2 V2 T1। হ্যাঁ, তাপমাত্রা কত হবে? T1। দেখো তো আয়তনের কি পরিবর্তন ঘটেছে? V2 থেকে V1, V1 থেকে V2। তাহলে ঠিক আছে, এটা একটা সমীকরণ গেল। হ্যাঁ, এরপরে সিডি পথে, সিডি পথে এটা তো সংকোচন, তাই না? বর্জিত তাপ Q2 বা কৃত কাজ কেমন হবে? আর এই পথে তাপমাত্রা কত? এখানে তাপমাত্রা চলে আসে হচ্ছে P3 V3 T2, আর এখানে চলে আসে হচ্ছে কত? যত তাপমাত্রা পরিবর্তন ঘটে এখানেও কিন্তু তাপমাত্রা চলে আসে কি? P4 V4 T2, কারণ এই পথে তাপমাত্রা স্থির T2। তাহলে হচ্ছে কত? nR T2 লন কি হচ্ছে? ভি, এটা যেহেতু সংকোচন তাহলে একটা মাইনাস হবে, প্রসারণে প্লাস, সংকোচনে মাইনাস। আয়তনের পরিবর্তন কি হচ্ছে? V3 থেকে V4, তাহলে V4 V3। হ্যাঁ, এই মাইনাস যদি প্লাস করতে চাও, মাইনাস যদি প্লাস করতে চাও তাহলে এটা লিখতে হবে V3 V4, উল্টে যাবে। তাহলে আমি প্লাস করেই লিখলাম V3 V4। ওকে, এইটাকে এখন তুমি কি করবা? Q1 Q2 কে তুমি ডিভিশন করবা। কি করবা? ডিভিশন করো। Q1 ডিভিশন Q2, এটাকে কি দেবো? 2, এটাকে 3, 2 আর 3 ভাগ করবো। আমরা কি করব? 2 আর 3 ভাগ করে পাই। 2 আর 3 ভাগ করলে কি পাই? আমি একটু নেক্সট দেখি। 2 ভাগ 3 Q1 Q2 আর T1 ln V2 V1 আর T2 ln V3 V4। ওকে, ক্রস ক্রস অথবা ইরেজ ইরেজ সিম্পলি। ওকে, এটাকে দাও 1 2 3 4 নং সমীকরণ। ঘটনা কিন্তু ঘটতেছে। হ্যাঁ, ঘটনা কিন্তু ঘটতেছে। এখন ওই যে দুইটা তো পক্ষে তুমি বাদ দিলা, কিরে বাবা দুইটা পক্ষে তুমি বাদ দিচ্ছ না? এখানে তো এ বি আর সিডি, তো বিসি আর ডি এ পড়বা না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়? এখন আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তার মানে 4 নং সমীকরণের পরে আমাদের কিন্তু এই চিত্র যত আমার লাগবে আমি আবার এখানে মুছে কাজ করতেছি। ওকে, এখন বিসি পথের জন্য, বিসি পথের জন্য কি বললাম? বিসি পথের জন্য, আর রুদ্ধতাপীয় লেখের জন্য। আচ্ছা, রুদ্ধতাপীয় রেখার সম্পর্ক কি? সম্পর্ক করবো আমরা। হ্যাঁ, টি এবং ভি, তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক। আমরা জানি T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1, জানি তো। হ্যাঁ, এটাকে এখন কিভাবে মডিফাই করে লিখবো দেখো তো। বিসি পথের জন্য কি লিখবো? T1 V1 বিসি পথে প্রথমে তাপমাত্রা এবং আয়তন কত ছিল? T1 V2। তাহলে এটার মতো করে লিখতে পারবো কি আমরা? T1 V2 গামা মাইনাস 1। তারপরে এখান থেকে এখানে আসছে T2 V3 গামা মাইনাস 1। এই তো। তো এখান থেকে আমরা কি করতেছি? T1 T2 T1 T2 নিচে নিয়ে আসলাম। তারপরে এটা V2 নিচে হবে, V3 উপরে হবে, গামা মাইনাস 1। এটা একটা গেল। হ্যাঁ, এটা কত বললাম? 5 নং সমীকরণ। আবার আমরা কি করতেছি? তাহলে এটা তো লাগতেছে না কিন্তু। হ্যাঁ, বিসি পথের জন্য এটা লিখলে তুমি। ওকে, ঠিক আছে। এখন আমি একটু এটাকে একটু কম্প্রেস করে লিখি 5 নং সমীকরণটা। 5 নং থাকলো। ওকে, এখন আবার ডিএ পথের জন্য, ডিএ পথের জন্য কি হয়? T2 V4 গামা মাইনাস 1, T1 V1 গামা মাইনাস 1। সিম্পল। এখানে আয়তন তাপমাত্রা T2 V4, আয়তন তাপমাত্রা V1 T1। সিমিলারলি
T1 এখানে যেভাবে আমরা এটাতে দেখো একটু, হ্যাঁ, এখানে আমরা কিন্তু T1 V1 করেছি, 5 নং সমীকরণে কি করেছি, T1 V1 করেছি, কি করেছি, T1 V1 করেছি। ঠিক একই রকম করে কিন্তু আমরা 6 নং সমীকরণেও T1 T1 T2 করতে পারি, T1 T2 করতে পারি। তো T1 এর V1 V4 গামা মাইনাস 1, সিম্পল। কয় নং, 6 নং। তাহলে 5 এবং 6 হতে পাই, 5 এবং 6 হতে পাই, কি সমান লেখা যাবে, 5-এর ডান পাশ 6-এর ডান পাশ সমান লিখে দিই। আমি এখানে ইরেজ করে লিখে দিচ্ছি। ওকে, তাহলে কি করা যেতে পারে একটু দেখি, বসাই দিলাম, হয়ে গেল। হুম, ঠিক আছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগতেছে না, আর এগুলো লাগবেই না, আমাদের কাজ শেষ। কাজ কি বলে, কাজের শেষে কাজই হয় পাজি, এরকম একটা বিষয়, শেষ, সবকিছু ভ্যানিশ। এখন আমাদের কি লাগবে সেটুকু আমি ক্রপ করে নিয়ে আমি আমার মতো সেটা উপস্থাপন করার চেষ্টা করতেছি। ওকে, এইটা লাগতেছে আমাদের, হ্যাঁ। এরপরে এই যে ক্যালকুলেশনটা আছে, এটা তো ক্রস, বাদ, মানে বাদ দেওয়ার জন্য বাদ, ক্রস না কিন্তু। তাহলে কি হচ্ছে, তো V3 V2 V4 V1 এটা থাকতেছে, হ্যাঁ। একটু দেখি আমাদের আগের স্লাইডটাতে কি ছিল, হ্যাঁ, আগের স্লাইডে কি ছিল, এই যে এটা তার কি, এইটা 4 নং সমীকরণে কি ছিল, 4 নং সমীকরণে ছিল হচ্ছে এইটা, আমার মানগুলো কিন্তু এখানে বসাতে হবে, V2 V1 V4 V3 V4। ওকে, এখন আমার এখানে কি আসতেছে, এইখানে আছে হচ্ছে, ওকে, V2 V, হ্যাঁ, একটু সাইড চেঞ্জ করে আমরা এরকম করে নেব। সাপোজ আমরা V3 V4 কে চেঞ্জ করব, V3 V4 কে চেঞ্জ করব, আচ্ছা, তাহলে V3 V4 নির্ণয় করব। এইখান থেকে আমরা V3 V4 বের করলাম, কত আসে, V3 এর সাথে আছে V1, V4 এর সাথে আছে V2, এটা আমরা নির্ণয় করলাম এই সমীকরণ থেকে। এখন এই মান 4 নং বসিয়ে পাই, 4 নং বসিয়ে পাই, হ্যাঁ, কেমন, এই যে 4 নং আছে এখানে, কোথায়, এই 4 নং, তার মানে T1 T2 লন V2 V1 আর লন V3 V4, এটার বদলে কি লিখবো আমরা, এটার বদলে V2 V1, সিম্পল, মানে সিম্পলি এটা কাটা, পুরোটা লনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কাটা তো দিতে হয় না, ভ্যানিশ। তাহলে কি আসতেছে T1 T2, তার মানে কার্ণপ্রত্যয় ব্যক্তি চক্রের জন্য এইচএসসি লেভেলে কিন্তু আমি পড়াই আর কি, ম্যাথ পড়ানোর সময় লাগে Q1 Q2 সমান সমান T1 T2, তখন বলা হয় যে তোমাদের প্রমাণ তো দরকার নেই, সিলেবাসের প্রমাণ দরকার নেই, এই জিনিসটা লাগে আমরা অঙ্কের জন্য ইউজ করতেছি। এই দেখো অনার্সে কিন্তু আমাকে প্রমাণও পাইতে হয়। আসলে এই ইন্টারমিডিয়েট এবং অনার্স এটা মনে হয় মানে অনেক ক্ষেত্রে কিন্তু মিল করা যায়, সব ইয়ারে না কিন্তু, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কিছু কিছু জিনিসে কিন্তু অনেকটাই মিল তো থাকবে, ফিজিক্স তোর বাবা, তাই না। তো যাই হোক, এটা মান বসায় দিলাম, এটা তাহলে এই জিনিসটা কোথায় কাজে লাগবে, এটা কাজে লাগবে, এখান থেকে আমি পেলাম, এটা কাজে লাগবে 1 নং সমীকরণের জন্য। 1 নং সমীকরণ হতে পাই এই যে 1 নং, অতএব এখন এটাও আমার কাজে লাগতেছে না রে বাবা, এটা কিছুই কাজে লাগবে না, শেষ 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 শেষ। ওকে, এখন হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই এটা ইকুয়াল টু 1 মাইনাস এখানে কিউ যা টিও তাই, তাহলে T2 T1, এটা হচ্ছে দক্ষতা রাশিমালা, 100% গুণ করলে দিবা, না হলে নাই, না হলে নাই। ওকে, এই হচ্ছে কান্ন ইঞ্জিনের দক্ষতা রাশিমালা। আশা করি বিষয়টা বোধগম্য হয়েছে। এভাবেই সবকিছু ঠিক এইভাবেই তোমাদের কিন্তু অনলাইন কোর্সের যে পেইড ক্লাসগুলো তো হচ্ছে, পেইড কোর্সের যে ক্লাসগুলো হচ্ছে ঠিক এইভাবে কিন্তু বোঝানো হয়। আমি ডিটেল বলে দিই, তোমরা পারো, আমি এটা আমি ভাবি না কখনোই তোমরা কিছুই পারো না, এটা ভেবে আমি ডিটেল সব কিছু জায়গাতেই নোট বলে দিই, কোথায় কি বা কিভাবে কোনটাকে আসলো। ওকে, সবাইকে যারা যারা যাদের ইচ্ছুক তাদেরকে অনলাইন কোর্সে আমন্ত্রণ জানিয়ে এবং পেজে বা ইউটিউবে ভিডিওটি দেখা এবং শেয়ারের করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খুব দ্রুতই আরও অন্যান্য ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। ওকে, সকলেই ভালো থাকবে।